49তম বিশেষ বিসিএস উপলক্ষে লাইভ এমসিকিউ কর্তৃক ইসলামিক ইতিহাস সংস্কৃতি বিষয়ে বিষয়ভিত্তিক ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুন নবী, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রংপুর সরকারি কলেজ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় অংশের যে 50 নম্বর রয়েছে, সেই দ্বিতীয় অংশের যে সিলেবাসটি রয়েছে, সেই সিলেবাসের মুঘল বংশের আমরা ইতিমধ্যে একটি ক্লাস আয়োজন করেছি। আজকের ক্লাসে আমরা মুঘল বংশের বা মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় অংশকে আমরা টপিক হিসেবে নির্ধারণ করেছি। আজকে 11 নম্বর এই লেকচারে আমরা মুঘল সাম্রাজ্যের শেষ অংশ আমরা আলোচনা করব। আপনারা আজকে টপিকগুলো দেখতে পাচ্ছেন। আমরা আজকে সাজিয়েছি, আমরা আগের ক্লাসে যেহেতু আলোচনা করেছি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর। এবার আমরা আলোচনা করব সম্রাট জাহাঙ্গীর, তার উপর তার স্ত্রী নূরজাহানের প্রভাব, স্থাপত্য শিল্পকলায় তার অবদান কেমন ছিল। আমরা আলোচনা করব সম্রাট শাহজাহান, তার 4 পুত্রদের দ্বন্দ্ব, সেই সাথে তিনি স্থাপত্য ও চিত্রশিল্পে কতটুকু গুরুত্ব দিয়েছেন, কতটুকু অবদান রেখেছেন। আমরা আলোচনা করব সম্রাট আওরঙ্গজেব, তার দাক্ষিণাত্য নীতি, তার ধর্মনীতি, তার মারাঠাদের সাথে তার দ্বন্দ্ব, মুঘল বংশের পতন, তার কারণ, মুঘল সাম্রাজ্যের, সেই সাথে আমরা আলোচনা করব মুঘল সাম্রাজ্যের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তাদের অবদান, প্রশাসনিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, এসব আমরা আজকের ক্লাসে আলোচনা করব। প্রত্যেকটি ক্লাসের ধারাবাহিকতায় এখানে আমি দেখানোর চেষ্টা করেছি এই আজকের যে টপিকগুলো রয়েছে, আজকের নির্ধারিত টপিকগুলোতে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। এই পিএসসি প্রদত্ত পুরো সিলেবাসটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেগুলোর মধ্য থেকে যেটা খুবই বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি এখানে সিরিজটা দিয়ে দেখানোর চেষ্টা করেছি। যেমন নূরজাহানের প্রভাব জাহাঙ্গীরের উপর, স্থাপত্য কলায় তার অবদানটা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। শাহজাহানের স্থাপত্য শিল্পে অবদান অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা জানি তাজমহল, ময়ূর সিংহাসন ইত্যাদির যে স্থপতি যিনি তৈরি করেছেন তিনি শাহজাহান। তার পুত্রের ভিতরে যে দ্বন্দ্ব, সেটাও এখানে সমান গুরুত্বপূর্ণ। সেই সাথে গুরুত্বপূর্ণ আওরঙ্গজেবের মারাঠাদের সাথে যে বিবাদ, তার দাক্ষিণাত্য নীতি, তার ধর্মনীতি, সেই সাথে মুঘল বংশের পতন কেন হলো, কি কি কারণে হলো, সেগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। এবার আমরা যেভাবে আজকে ক্লাসটি আয়োজন করেছি, ক্রম অনুযায়ী আমরা সেইভাবেই এই ক্রম অনুযায়ী আমরা যাব। জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব, স্থাপত্য ও শিল্পকলায় তার অবদান, জাহাঙ্গীরের পুত্র শাহজাহানের স্থাপত্য চিত্রশিল্পে তার পুত্রদের দ্বন্দ্ব, তার অবদান, সেগুলো আমরা আলোচনা করবো। তার কৃতিত্ব আলোচনা করবো সম্রাট আওরঙ্গজেবকে নিয়ে এবং আওরঙ্গজেবের বিভিন্ন নীতি, যেমন দাক্ষিণাত্য নীতি, তার রাজপথ নীতি, তার ধর্মনীতি, তার মারাঠাদের সাথে তার বিবাদ, সেই সাথে মুঘল বংশের পতন, কিভাবে মুঘল বংশের পতন হয় এবং সে পতনের কারণগুলো, মুঘল বংশের অবদান। আমরা ক্লাসে শুরু করি। গত ক্লাসে আমরা যেখান থেকে শেষ করেছি 1605 সেই জালালউদ্দিন মোহাম্মদ আকবর, তার দীর্ঘ 50 বছরের শাসন, 1556 থেকে শুরু করে 1605 সাল পর্যন্ত দীর্ঘ 50 বছরের শাসনে তিনি সাম্রাজ্যের সকল ধরনের সংস্কার করে গেছেন। সাম্রাজ্যকে সম্প্রসারণ করা, স্থায়ী ভিত্তির উপর স্থাপন করা থেকে শুরু করে সবকিছু তিনি সবই করে গেছেন। কিন্তু তার মনের ভিতর একটা খামতি ছিল, সেটা হলো তার অনেকগুলো সন্তান হয়ে মারা যাচ্ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। এই জন্য তিনি তৎকালীন সময়ের যে বিখ্যাত সুফি সাধক ছিলেন আজমিরের, সেই সেলিম চিশতি, সেই সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর মাজারে নিয়মিত যাইতেন এবং পুত্র সন্তান কামনা করতেন। এবং এরই একটা পর্যায়ে এই জালালউদ্দিন মোহাম্মদ আকবর এই সেলিম চিশতির নামে মানত করে এবং তার দোয়ায় একটা পর্যায়ে সম্রাট আকবর
পিতা হওয়ার সৌভাগ্য লাভ করেন। তিনি তার রাজপুত্রাণী যোধবাউর গর্ভে 1559 সালে এই জাহাঙ্গীরের জন্ম হয়। এই যে জাহাঙ্গীরের জন্ম, এই জাহাঙ্গীর যেহেতু সেলিম চিশতির দোয়াতে জন্ম লাভ করেছেন, এই জন্য সম্রাট আকবর তারই নাম অনুসারে কৃতজ্ঞতা এবং তার সম্মানার্থে তার নাম অনুসারে তার সন্তানের নাম রাখেন সেলিম। তার নাম সন্তানের নাম তিনি সেলিম ডাকলেও তিনি তাকে আদর করে শেখু বাবা বলে ডাকতেন। এবং এই শেখু বাবাকে তিনি পড়াশোনার জন্য আব্দুর রহিম খানানিকে তার গৃহশিক্ষক হিসেবে নিয়োগ করেছিলেন। এই জন্য তিনি আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত থেকে শুরু করে অনেক ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। সেই সাথে ভূগোল, ইতিহাস, যুদ্ধ বিদ্যা থেকে শুরু করে সর্বদিকে তার জ্ঞান আহরণ হয়। এবং এই যে আমরা জানি সম্রাট আকবরের যে রাজপ্রতিনিধি ছিল বন্ধুত্বপূর্ণ আত্মীয়তার সম্পর্কে রাজনীতি, তারই ধারাবাহিকতায় 1585 সালের দিকে সম্রাট জাহাঙ্গীরকে তিনি অম্বরের রাজা ভগবান দাস, এই অম্বর রাজা ভগবান দাসের যে কন্যা ছিল মানাবাউ, সেই মানাবাউয়ের সাথে এই শাহজাদা সেলিমের বিয়ে দেন 1585 সালের দিকে। এবং এই যে সন্তানকে তিনি এত সুন্দরভাবে লালন পালন করলেন, চেয়ে নিলেন, সেই সন্তানই একটা সময় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সেলিম উত্তরাধিকার মনোনয়ন নিয়ে তিনি যুদ্ধ ঘোষণা করে, কারণ তিনি মনে করতেন সেলিম নিজেই তার পিতার থেকে অত্যাধিক যোগ্য মনে করতেন নিজেকে। এই জন্য তিনি এলাহাবাদে তার পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, বিদ্রোহ করেন। এই জন্য আকবর খুবই মর্মাহত হয়েছিলেন, যদিও তিনি পরবর্তীতে আকবরকে ক্ষমা করে উত্তরাধিকারী নিযুক্ত করেছিলেন। এই আকবরের উত্তরাধিকারী নিযুক্ত করার ফলে 1605 সালের দিকে এই যুবরাজ সেলিম তার পিতার মৃত্যুর পর সম্রাট হিসেবে তার আবির্ভাব ঘটে, তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করার সময় নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নাম ধারণ করে 36 বছর বয়সে দিল্লির সিংহাসনে আরোহণ করেন, অর্থাৎ মুঘল বংশের 4র্থ সম্রাট হিসেবে তার অভিষেক ঘটে। এবং এই জাহাঙ্গীর যে নামটি আমরা বললাম জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর শব্দের অর্থ হচ্ছে ভুবন বিজয়ী। এই পৃথিবীর অধিকারী বা ভুবন বিজয়ী এই ব্যক্তিটি তিনি সম্রাট হিসেবে দায়িত্ব পালন করে। এবং সম্রাট হিসেবে দায়িত্ব পালন করার সিংহাসনে আরোহণ করার পর তিনি যে কাজটি তার পিতার বিরুদ্ধে করেছেন, একই সমস্যা তিনি নিজেই ফেস করেন। তার জ্যেষ্ঠ পুত্র শাহজাদা খসরু তার বিরুদ্ধে অভিযোগ করেন। এই শাহজাদা খসরু ছিলেন আকবরের সবচেয়ে প্রিয় পাত্র। এবং শাহজাদা খসরু মনে করতেন, এবং আকবর জাহাঙ্গীর এক সময় নিজেও মনে করতেন যে হয়তো তাকে বাদ দিয়ে তিনি আকবর তার নাতি খসরুকে উত্তরাধিকার মনোনয়ন করবেন, কিন্তু আসলে তা তিনি করেননি। তিনি তার পুত্রকে এবং এই এতে সম্রাট জাহাঙ্গীরের পুত্র খসরু এই জন্য তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এবং একটা সময় অর্থাৎ 1606 সালের দিকে তিনি এবং 1606 সালে তাকে কারারুদ্ধ করা হয়। একটা সময় সম্রাট জাহাঙ্গীর খসরুকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে ফেরায় নিয়ে আসতে চেয়েছিলেন এবং তাকে দাদার কবর জিয়ারত থেকে শুরু করে বিভিন্ন কাজে এঙ্গেজ করার চেষ্টা করতেছিলেন। কিন্তু সম্রাট শাহজাদা খসরু আবারও তার দাদার কবর জিয়ারত করতে তার পিতার বিরুদ্ধে আবারও বিদ্রোহ ঘোষণা করে। এই জন্য সম্রাট জাহাঙ্গীর জলান্ধরের যুদ্ধে খুব কৌশলে এই খসরুকে কারারুদ্ধ করেন এবং তাকে আগ্রায় প্রেরণ করেন। এবং 10 বছর তিনি এই জায়গায় থাকার পর 1622 সালের দিকে তিনি মৃত্যুবরণ করেন। এই ইয়াতে দীর্ঘদিন কারাগারে থাকার পর। এবং এরপর সম্রাট জাহাঙ্গীর তার বিজয় অভিযান পরিচালনা করেন, যে বিজয় অভিযানগুলো অবশিষ্ট রেখেছিলেন সম্রাট। এবং এরই নীতি অনুসারে
তিনি বিভিন্ন জায়গায় বিজয় অভিযান পরিচালনা করেন। তার অন্যতম একটা বিজয় অভিযান ছিল মেবার, অর্থাৎ তৎকালীন সময়ে রাজপুত যে অঞ্চল, যে মেবার রাজ্যে তিনি বিজয় অভিযান পরিচালনা করেন। তৎকালীন সময়ে মেবারের রাজা ছিলেন অমর সিং, এবং এই অমর সিং তার পিতা যে প্রতাপ সিং ছিল আকবরের সময়, তার মতোই স্বাধীন ছিলেন। এই জন্য তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন মুঘলদের বিরুদ্ধে। কিন্তু জাহাঙ্গীর সেখানে প্রথমে তার যুবরাজ পারভেজকে, অপর পুত্র পারভেজ এবং তার সেনাপতি ছিলেন মোহাম্মদ খান এবং আব্দুল্লাহ খান, তাদেরকে তিনি সেখানে প্রেরণ করেছিলেন অভিযান করে। কিন্তু তারা সেখানে ব্যর্থ হলে তিনি তার আরেক পুত্র খুররম মঞ্জুরকে এই অমর সিং এর বিরুদ্ধে প্রেরণ করেন, এবং 1615 সালের দিকে এই অমর সিংহ এই খুররমের কাছে পরাজিত হয় এবং এই মেবার মুঘল সাম্রাজ্যের অন্তর্গত, অর্থাৎ জাহাঙ্গীরের শাসন চলে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এরপরে আমরা জানি 1576 সালের দিকে যে রাজমহলের যুদ্ধে দাউদ খান কররানীকে পরাজিত করে টোডরমল যে বাংলা বিজয় করেছিলেন, কিন্তু 12 ভূঁইয়াদের প্রতিরোধে তারা পুরো বাংলা অঞ্চলে শাসন কার্য পরিচালনা করতে পারেনি, পুরো বাংলাকে তারা তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারেনি। এই জন্য জাহাঙ্গীর ক্ষমতা গ্রহণ করেই 1608 সালের দিকে এই বাংলা অঞ্চলের সুবেদার নিয়োগ করেন ইসলাম খানকে, এবং এই ইসলাম খান, যিনি ইতিহাসে ইসলাম খান চিশতি নামে পরিচিত, ইসলাম খান চিশতি বাংলা অঞ্চলে এসে 12 ভূঁইয়াদের পরাজিত করে বাংলার রাজধানী রাজমহল থেকে দিল্লিতে 1610 সালের দিকে নিয়ে আসেন, এবং ইনি 1608 থেকে 1613 সালের মধ্যে পুরো বাংলা অঞ্চলটা বিজয় করে তা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এই যে রাজপুত অঞ্চলে বিজয় করলেন, বাংলা বিজয় করলেন, এই বিজয় করার পর সম্রাট জাহাঙ্গীর দাক্ষিণাত্যের দিকে মনোযোগ দেন, এবং এই দাক্ষিণাত্যের যে 3টি রাজ্য ছিল তার ভিতরে অন্যতম একটা আহমেদনগর, তিনি প্রথমে আহমেদনগরের দিকে মনোযোগ দেন। তৎকালীন সময়ে আহমেদনগরের রাজা ছিলেন মালিক আম্বর, এবং এই জন্য তিনি তার অন্যতম একজন যোদ্ধা পুত্র খুররম মঞ্জুরকে এই মালিক আম্বরের বিরুদ্ধে অভিযানে প্রেরণ করেন, এবং 1617 সালের দিকে এই শাহজাদা খুররম এই মালিক আম্বরকে পরাজিত করে এই আহমেদনগর থেকে শুরু করে, আহমেদনগর বালাঘাট থেকে শুরু করে এই পুরো অঞ্চলটি বিজয় অভিযান পরিচালনা করেন। এবং এই যে দাক্ষিণাত্যের এই অঞ্চলগুলোতে বিজয় অভিযান পরিচালনা করে বিজয়ী বেশে দিল্লিতে ফেরত আসার কারণে সম্রাট জাহাঙ্গীর তার পুত্র খুররম মঞ্জুরকে শাহজাহান বা দুনিয়ার বাদশাহ উপাধিতে বা পৃথিবীর রাজা উপাধিতে ভূষিত করেন, এবং এইভাবেই মোটামুটি এবং তাকে তৎকালীন আকবরের সময় যে মনসব প্রথা ছিল, এই খুররমকে তিনি উচ্চতর মনসব প্রদান করে থাকেন। এবং এই যে দাক্ষিণাত্যে জাহাঙ্গীরের যে বিজয় অভিযান, সেটা মোটামুটি 1526 থেকে শুরু হয়েছিল, এবং আম্বরের এই সময় পর্যন্ত এটা বলবৎ ছিল। কিন্তু যেই খুররম দাক্ষিণাত্য বিজয় করলেন, মেবারের অর্থাৎ রাজপুত অঞ্চলে বিজয় অভিযান পরিচালনা করলেন, তাকেই সেই খুররম মঞ্জুর একটা সময় সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। কারণ সম্রাট জাহাঙ্গীরের যে পুত্র ছিল, 4 পুত্রের ভিতরে 3 পুত্র, তার 2 পুত্র তার মৃত্যুর আগেই ইন্তেকাল করেছিল, মারা গিয়েছিল। অপর 2 পুত্র ছিল খুররম মঞ্জুর এবং তার আরেক ভাই শাহজাহান, আরেক ভাই শাহরিয়ার। এই শাহরিয়ার আবার সম্রাট জাহাঙ্গীরের যে প্রিয়তমা স্ত্রী মেহেরুন্নেসা নূরজাহান, আমরা একটু পরে যাকে জানবো, সেই নূরজাহানের আগের পক্ষের কন্যা লাডলি বেগমকে দিয়ে এই শাহরিয়ারকে বিয়ে দিয়েছিলেন, এবং শাহরিয়ারকে তিনি এই নূরজাহান পরবর্তী সম্রাট হিসেবে ঘোষণা করবার একটা প্রচেষ্টা চালাচ্ছিলেন। এবং এই সময় অর্থাৎ 1622 সালের দিকে যখন সম্রাট জাহাঙ্গীর কান্দাহার বিজয় অভিযান পরিচালনা করেন, তখন খুররম এই শাহজাহানের এই জাহাঙ্গীরের সাথেই ছিলেন, এবং তাকে বেশ খুররম তাকে বিভিন্নভাবে প্ররোচিত করতেছিল। এবং এই সব বিষয় দেখে সম্রাট জাহাঙ্গীরের সাথে শাহরিয়ারের এরকম অন্তরঙ্গ অবস্থা দেখে খুররম মঞ্জুর
তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং সম্রাট নূরজাহান তখন এই সম্রাটকে বিভিন্নভাবে প্ররোচিত করেন খুররমের বিদ্রোহ দমন করার জন্য। তখন এই খুররম মঞ্জুরকে তার বিদ্রোহ দমন করার জন্য সম্রাট জাহাঙ্গীর তার প্রধানমন্ত্রী মহব্বত খান এবং পারভেজকে তাকে বিদ্রোহের জন্য করেন এবং তারা তার বিদ্রোহ দমন করে তাকে বোঝাইতে সক্ষম হন। এবং পরবর্তীতে আমরা দেখব এই যে খুররম মঞ্জুরের যে বিদ্রোহ, এই বিদ্রোহ তাদের ভিতরে অন্তর্দ্বন্দ্বে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। তিনি তার পুত্রকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাকেই শেষ পর্যন্ত উত্তরের দিকে নিযুক্ত করেছিলেন। সম্রাট জাহাঙ্গীরের সময় যার নাম সবচেয়ে বেশি আলোচিত হয় তিনি হচ্ছেন মেহেরুন্নেসা বা নূরজাহান। এই নূরজাহানের আসল নামই হচ্ছে মেহেরুন্নেসা। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম একজন আমত্ত। তিনি পারস্য থেকে ভাগ্য অন্বেষণে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। সেই মির্জা গিয়াসউদ্দিন বেগের কন্যা। এই মির্জা গিয়াসউদ্দিন বেগের এই কন্যাকে আবার পারস্য দেশীয় আরেক ব্যক্তি আলী কুলি খান নামক একজন ব্যক্তি, তার সাথে এই মেহেরুন্নেসার বিয়ে হয়েছিল এবং এই আলী কুলি খানকে বাংলা অঞ্চলে জায়গির দেওয়া হয়েছিল। কিন্তু এই আলী কুলি খান যখন একটা সময় মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তখন 1607 সালের দিকে এই আলী কুলি খানকে দমন করার জন্য সম্রাট জাহাঙ্গীর একটা অভিযান প্রেরণ করেন এবং সেই অভিযানে আলী কুলি খান মৃত্যুবরণ করলে মেহেরুন্নেসা সহ তার আগের পক্ষের একজন মেয়ে ছিল যার নাম লাডলি বেগম, তারা সকলেই সম্রাটের দরবারে চলে আসে। এই সম্রাটের দরবারে চলে আসার পর একটা সময় অর্থাৎ 1611 সালের দিকে মিনা বাজারের একটা জায়গায় তৎকালীন যে বিভিন্ন ধরনের উৎসব হতো, সেই উৎসবের একটা উৎসবে মেহেরুন্নেসা বাইরে চলে আসে এবং মিনা বাজারে সম্রাটের সাথে তার দেখা হয়। তাকে দেখে সম্রাট তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, মুগ্ধ হয়ে গিয়ে সম্রাট 1611 সালেই তাকে বিয়ে করেন এবং তার রূপ এবং তার রূপে সম্রাট এতটাই মজে গিয়েছিলেন, প্রথমে তাকে নূরমহল বা প্রাসাদের আলো এবং পরবর্তীতে তাকে নূরজাহান বা দুনিয়ার আলো বা পৃথিবীর আলো নামে একটা করেন। এবং এই যে 1611 সালে তাকে বিবাহ করার পর থেকে প্রায় 15 বছর তিনি পরবর্তী যে সময়টা তিনি শাসন করেছেন, পুরো সময়টাতে তিনি নূরজাহানের অধীনস্থ হয়েছিলেন। নূরজাহান যা বলেছেন তিনি সেটাই করেছেন। তার প্রিয়তমা স্ত্রীকে তিনি কখনোই মনক্ষুণ্ণ করেননি এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখব এই নূরজাহান তার ভাই আসফ খানকে প্রধানমন্ত্রী এবং তার বাপ পিতা যে মির্জা গিয়াসউদ্দিন, আমরা যে একটু আগে দেখলাম মির্জা গিয়াসউদ্দিন বেগ, তাকে এই দরবারের সভাসদ অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের সভাসদ হিসেবে নিয়োজিত করেন। এই যে নূরজাহান, এই নূরজাহানের প্রভাব এত ছিল যে সম্রাট যেসব আদেশ জারি করতেন সেই আদেশে সম্রাজ্ঞীর নাম থাকতো। সম্রাট যখন মুদ্রা জারি করতেন সেই মুদ্রায় সম্রাটের পাশে এই নূরজাহানের নাম থাকতো। শুধু তাই নয়, এই সম্রাজ্ঞী নূরজাহান তার প্রভাব প্রতিপত্তি বজায় রাখবার জন্য তিনি তার আগের পক্ষের কন্যা লাডলি বেগমকে সম্রাট জাহাঙ্গীরের 4 পুত্রের একজন শাহরিয়ারের সাথে বিয়ে দিয়েছিলেন এবং শাহরিয়ারকে তিনি পরবর্তী সম্রাট হিসেবে তৈরি করার একটা ব্যবস্থা করছিলেন। কিন্তু এই সম্রাট শাহরিয়ার এবং সম্রাট পরবর্তী যিনি আসেন সম্রাট শাহজাহান, এনাদের চারিত্রিকগত পার্থক্য থাকায় সম্রাট শাহজাহানের বীরত্বের কারণে একটা সময় জাহাঙ্গীরের পর ক্ষমতায় আসেন সম্রাট শাহজাহান। এই জন্য এই সম্রাট শাহজাহান যখন ক্ষমতায় আসেন তখন তিনি নূরজাহানকে পুরো নিষ্ক্রিয় করে দেন এবং একটা সময় নূরজাহান রাজনীতি সরে তিনি দিল্লি থেকে করাচিতে দিয়ে তার মেয়ে সহ লাডলি বেগম সহ তিনি লাহোরে গিয়ে অবস্থান করেন এবং সেখানেই 1645 সালের দিকে এই নূরিয়া সিনারির ইন্তেকাল হয়, সেখানে মারা যান। এই যে আমরা সম্রাট জাহাঙ্গীরের সম্পর্কে জানলাম, এই সম্রাট জাহাঙ্গীরের এই যে দীর্ঘ শাসন, অর্থাৎ
1605 থেকে 1627, মোটামুটি 22 বছরের শাসন, দীর্ঘ 22 বছরের শাসনে তিনি বেশ কিছু অবদান রেখে গেছেন। তার অন্যতম যে বড় অবদান সেটা হচ্ছেন তিনি ন্যায় বিচারের পৃষ্ঠপোষক ছিলেন, এবং এই ন্যায় বিচার থেকে জনগণ যেন বঞ্চিত না হয়, এবং জনগণ যেন তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে এরকম কোনো, বা ন্যায় বিচার পায়নি এরকম কোনো সংবাদ জানাতে পারে, এই জন্য তিনি ইলতুৎমিশ বা আলাউদ্দিন খিলজির মতো একটা ব্যবস্থা চালু করেন। সেটা হচ্ছে শিকল ঘন্টার যে ব্যবস্থা, বা বেল অফ জাস্টিস, বা ন্যায় বিচারের ঘন্টা, মানে একটা ঘন্টা, যে ঘন্টাটা ছিল আর আগ্রার দুর্গ থেকে শুরু করে যমুনা নদীর তীরবর্তী পর্যন্ত 30 গজ লম্বা। এই দীর্ঘ লম্বাতে জনগণ এটাতে ঘন্টা বাজিয়ে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতেন ন্যায় বিচারের জন্য। এবং তিনি শুধু তাই নয়, তিনি ন্যায় বিচারের জন্য তিনি একটি আইনও প্রণয়ন করেন, যেখানে 12টি আইন একখানে করে তিনি দস্তরুল আমল নামক একটি বিধান জারি করেন, যাতে সেই বিধান অনুযায়ী যাতে জনগণ ন্যায় বিচার প্রাপ্ত হয়। তিনি জনগণের মনোরঞ্জনের জন্য 1605 সালের পর 1606 সালের দিকে নওরোজ উৎসব পালন করার শুরু করেন, এবং তারই সময় আমরা দেখি ভারতীয় উপমহাদেশে আগমন ঘটে ইউরোপীয়দের, এবং এই ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম যারা আসে পর্তুগিজরা। এই পর্তুগিজদের এই সম্রাট জাহাঙ্গীর হুগলিতে বা সুরাটে তাদেরকে বাণিজ্য কুঠি স্থাপন করার জন্য অনুমতি দেয়, এবং তারা এই অঞ্চলটাতে যখন বিদ্রোহ বিশৃঙ্খলা শুরু করতেছিল তখন 1613 সালের দিকে তিনি তাদের ঘাঁটিগুলো দখল করে পর্তুগিজদের এই অঞ্চল থেকে বিতাড়িত করতে শুরু করেন। এই সময়ে 1608 সালের দিকে ইংরেজরাও ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করতে আসে, এবং সেখানে ইংরেজদের তৎকালীন সময়ে যিনি দূত হিসেবে আসেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন হকিংস। তিনি ইংল্যান্ডের তৎকালীন রাজা প্রথম জেমসের অনুরোধে এই ভারতীয় উপমহাদেশে ব্যবসায় বাণিজ্য কুঠি নিয়ে এসেছিলেন সম্রাট জাহাঙ্গীরের দরবারে, কিন্তু সম্রাট জাহাঙ্গীর তার সেই অনুরোধ উপেক্ষা করেন, সেগুলো তিনি অনুরোধ রাখেননি। পরবর্তীতে 1615 সালের দিকে প্রথম জেমস আবার টমাস রোকে প্রেরণ করে। প্রথমে ক্যাপ্টেন হকিংসকে যখন প্রেরণ করলেন তখন তিনি আবার টমাস রোকে প্রেরণ করেন, এবং টমাস রো প্রথমে এসে সম্রাট জাহাঙ্গীর যাদের উপর অতিরিক্ত মাত্রা নির্ভরশীল হয়েছিলেন, নূরজাহান, তারপরে আসফ খান, তারপরে আছে আপনার শাহজাদা খুররম মঞ্জুর, এইসব লোককে আগে কনভিন্স করেন এই টমাস রো, এবং এইসব লোককে কনভিন্স করার পরে 1615 সালের দিকে সম্রাট জাহাঙ্গীরকেও তিনি কনভিন্স করতে সমর্থ হন, এবং এই সময় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়, এবং তাদেরকে বাণিজ্যের বেশ কিছু সুযোগ সুবিধাও দেওয়া হয়। এই সম্রাট জাহাঙ্গীর এই মহান শাসক, যিনি জ্ঞান বিজ্ঞানেরও অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন, তিনি নিজেই নিজের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছেন, যেটা মুঘল আমলের ইতিহাস রচনায় অন্যতম একটি উৎস হিসেবে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে তুজুকি-বাবরি। এবং তার জ্ঞান বিজ্ঞান, চিত্রকলায়, তার ন্যায় বিচার স্থাপন, এই সব কিছু মিলে তার সাম্রাজ্যকে ঐতিহাসিকরা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এবং তার জ্ঞান বিজ্ঞানের ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে অগাস্টান যুগ হিসেবে অভিহিত করে থাকে। এই সম্রাট জাহাঙ্গীরের উপরে বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, আপনারা অনুশীলন করবেন। এবার আমরা আলোচনা করবো জাহাঙ্গীরের 4 পুত্রের অন্যতম একজন শাহজাহানকে নিয়ে। যে শাহজাহান তার উপাধি ছিল, সেই দাক্ষিণাত্য বিজয়ের সময় তার পিতা খুররম মঞ্জুর ছিলেন, এই খুররম মঞ্জুরকে তার পিতা জাহাঙ্গীর শাহজাহান বা পৃথিবীর বাদশাহ, পৃথিবীর নেতা হিসেবে। এই সম্রাট শাহজাহান শুধু জাহাঙ্গীরেরই নয়, তার দাদা আকবরেরও খুব প্রিয় পাত্র ছিলেন, কারণ তিনি ছিলেন শিক্ষা দীক্ষায়, সমর বিদ্যায় সব দিক থেকে উন্নত। এবং এই সম্রাট জাহাঙ্গীরের যে রাজপুত রানী ছিল,
জগৎ গোসাই, সেই জগৎ গোসাইয়ের পুত্র ছিলেন এই সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহান তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন যখন খুরম মঞ্জুর শাহরিয়ার তার উত্তরাধিকার হওয়ার চেষ্টা করতেছিলেন 1622 সালের দিকে। পরবর্তীতে যদিও তার পিতা এবং পুত্রের ভিতরে দুইজনের ভিতরেই মনোমালিন্য একটা সময় মীমাংসা হয়ে যায় এবং 1625 সালের দিকে তারা এক হয়ে যায় এবং 1627 সালের দিকে তাকে উত্তরাধিকার হিসেবে নিযুক্ত করে সম্রাট জাহাঙ্গীর। এই সম্রাট শাহজাহান, যে আমরা নূরজাহান বললাম, সেই নূরজাহানের আরেক ভাই যে ছিল, নূরজাহানের ভাই আসফ খানের কন্যা আঞ্জুমানকে তিনি বিয়ে করেছিলেন 1612 সালের দিকে। যখন সম্রাট জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন 1628 সালের ফেব্রুয়ারির দিকে, এই সম্রাট শাহজাহান বা খুরম মঞ্জুর আবুল মুজাফফর শিহাবুদ্দিন মোহাম্মদ সাহিবি কিরান শাহজাহান বাদশাহ গাজী নামে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন। মুঘল বংশের পঞ্চম সম্রাট হিসেবে তার আত্মপ্রকাশ করেন। সিংহাসনে অধিষ্ঠিত হয়ে তিনি তার শ্বশুর আসফ খানকে তার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন এবং সম্রাট শাহজাহান সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বেশ কিছু বিদ্রোহ বিশৃঙ্খলার মুখোমুখি হন। তিনি সর্বপ্রথম যে বিদ্রোহ বিশৃঙ্খলার মুখোমুখি হন সেটা হলো বুদেলখণ্ডের যে তৎকালীন সময়ে যে রাজা ছিলেন তিনি হলেন খান জাহান লোদি। সেই খান জাহান লোদি এই অঞ্চলে বিদ্রোহ শুরু করে, কালিঞ্জরের এই অঞ্চলটাতে। তখন এই শাহজাহান তার সেনাপতি আবদুল্লাহ এবং মুজাফফরের নেতৃত্বে 1631 সালে এই অঞ্চলটাতে তার অভিযান প্রেরণ করেন এবং তাকে পরাজিত করে সন্ধি স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে তিনি আবার সন্ধির শর্ত ভঙ্গ করলে 1631 থেকে 33 সালের মধ্যে, অর্থাৎ দীর্ঘ 3 বছর তার বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযান পরিচালনা করতে হয় এবং একটা সময় এই সম্রাট শাহজাহান খান জাহান লোদিকে পরাজিত করতে সক্ষম হয় এবং এই কালিঞ্জর অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। আমরা পূর্বেই জানলাম যে জাহাঙ্গীরের আমলে ইউরোপীয় বণিকদের ভিতরে পর্তুগিজরা এসেছিল এবং এই পর্তুগিজরা সাতগাঁও এবং হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। কিন্তু তারা এই অঞ্চলে বাণিজ্য কুঠি স্থাপন করার পর বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। বিশেষ করে তারা লুটতারাজ করত, হারমাত জলদস্যু হয়ে গেছিল। এই হারমাত জলদস্যু বা এই পর্তুগিজ জলদস্যুদের জন্য ওই অঞ্চলের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য তৎকালীন সময়ে অর্থাৎ 1232 সালের দিকে কাসিম খান জৈনির পুত্র এনায়েতুল্লাহ এই পর্তুগিজদের উপর আক্রমণ চালায়, তাদেরকে পরাজিত করে তাদের যে তৎকালীন যে বন্দর, তৎকালীন যে আবাস, সেই সন্দ্বীপ দখল করে নেয় এবং তাদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করে। এই সম্রাট শাহজাহানের সময়ে পারস্য বংশের যে শাহ বংশ ছিল, সেই শাহ বংশের অন্যতম একজন শাসক, যিনি তৎকালীন বিশ্বের অন্যতম একটা মহান শাসক ছিলেন, মহান শাহ আব্বাস দ্য গ্রেট। সেই আব্বাস জাহাঙ্গীরের রাজত্বের শেষ দিকে এবং শাহজাহানের যখন শুরু, অর্থাৎ শাহরিয়ার এবং শাহজাহানের মধ্যে যখন দ্বন্দ্ব চলতেছে, তখন এই শাহ আব্বাস কান্দাহার প্রদেশটি ভারতীয় উপমহাদেশ মুঘল বংশ থেকে এই কান্দাহার বংশটি অধিকার করে নেন এবং এই জন্য এই কান্দাহার প্রদেশটি নিজের অধিকারে নেওয়ার জন্য যখন 1649 সালে শাহজাহান তার সেনাপতি দৌলত খান কে এই অঞ্চলে প্রেরণ করেন, কিন্তু তিনি পারস্যিকদের কাছে পরাজিত হন এবং 1249 সালে তিনি তার পুত্র আওরঙ্গজেব এবং প্রধানমন্ত্রী সাদউদ্দৌলা খানের নেতৃত্বে আরেকটা অভিযান প্রেরণ করেন এবং তারা এই মুঘল বংশের হারানো যে গৌরব কান্দাহার,
সেই কান্দাহারকে বিজয় করতে সক্ষম হয়, যদিও পরবর্তীতে আবার পারস্যিকরা ভারতীয় বাহিনীকে পরাজিত করেছিল 1552 সালের দিকে। কিন্তু শেষ পর্যন্ত এই কান্দাহার আর মুঘলদের বিজয় করে এই কান্দাহার পারস্যের অধীনেই চলে গেছে। এই কান্দাহার যখন এই মুঘল সাম্রাজ্যের বাইরে চলে গেল, তখন তিনি অন্যান্য অঞ্চলে বিজয় অভিযান পরিচালনা করা শুরু করলেন। তখন দাক্ষিণাত্যের দিকে মনোযোগ দিলেন এবং দাক্ষিণাত্যের যে 3টি অঙ্গরাজ্য ছিল তার ভিতরে অন্যতম একটি মুজাফফরনগর, আহমেদনগর। এই আহমেদনগরে তিনি 1653 সালের দিকে অভিযান প্রেরণ করেন। তিনি বিজাপুর, গোকর্ণ সহ বেশ কিছু অঞ্চল বিজয় করে এই আহমেদনগরে পুনরায় মুঘল সাম্রাজ্যের অন্তর্গত করেন এবং এরপরেই তিনি বিজাপুর, গোলকুন্ডার মতো প্রদেশগুলো 1630 থেকে 36 সালের দিকে বিজয় করেন। এই বিজাপুর এবং গোলকুন্ডা ছিল তৎকালীন সময় ভারতীয় উপমহাদেশের অন্যতম 2টি শিয়া ধর্মাবলম্বী বা শিয়া মতাদর্শী 2টি অঙ্গরাজ্য। এই 2টি অঙ্গরাজ্য তিনি দখল করে নেন এবং এগুলোতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন সম্রাটের পুত্র আওরঙ্গজেব, শাহজাদা আওরঙ্গজেব। এবং এই দাক্ষিণাত্যের যে বেশ কিছু অঞ্চল বিজয়ী হলো, বিশেষ করে দাক্ষিণাত্যের যে 4টি যে প্রদেশ ছিল, মুজাফফরনগর বা খানদেশা, বেরারা, তেলেঙ্গানা, এই অঞ্চলগুলো যখন বিজয়ী মুঘল সাম্রাজ্যের অন্তর্গত হলো, তখন এই অঞ্চলগুলোকে বারবার যখন সব শাসকই যখন এই অঞ্চলগুলোতে বিজয় অভিযান পরিচালনা করতেছে, বিজয় অভিযান করতে হচ্ছে এবং এরা বিভিন্ন সময় বিদ্রোহ বিশৃঙ্খলা করতেছে, এই জন্য সম্রাট শাহজাহান এই অঞ্চলগুলোতে একজন দক্ষ শাসক নিয়োগ করলেন। তিনি তার পুত্র আওরঙ্গজেবকে এই অঞ্চলের শাসক হিসেবে, সুবেদার হিসেবে নিয়োগ করে এই অঞ্চলটাতে মোটামুটি বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করার চেষ্টা করলেন। কিন্তু এইগুলো বাইরের বিদ্রোহ বিশৃঙ্খলা দূর করলে কি হবে, তার নিজের গৃহের ভিতরে আবার বিদ্রোহ দেখা গেল। এই সম্রাট শাহজাহানের 4 পুত্র ছিল, দারা শিখো, শাহ সুজা, ছিলেন আওরঙ্গজেব এবং ছিলেন মুরাদ। এবং তার 2 মেয়ে ছিল, একজন হলো জাহানারা আর একজন রওশনারা। এই জাহানারা এবং রওশনারা এরা মেয়ে ছিল, তারা সিংহাসনের জন্য উত্তরাধিকার দ্বন্দ্বে আরেক ভাইকে সমর্থন দিয়েছিল মাত্র। কিন্তু এই 4 পুত্রের ভিতরে সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকার নিয়ে, কে হবে পরবর্তী উত্তরাধিকার, এই নিয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল। তৎকালীন সময়ে শাহজাহানের সাথেই ছিলেন তিনি হচ্ছেন শাহজাহানের একদম সাথেই দারা শিখো পাঞ্জাব এবং দিল্লি, অর্থাৎ শাহজাহান যখন শেষ দিকে এবং অসুস্থ, তখন মোটামুটি শাহজাহানের আশেপাশেই দারা শিখো ছিলেন। মুরাদ ছিলেন গুজরাটের দিকে, বাংলায় ছিলেন শাহ সুজা এবং আওরঙ্গজেব আমরা তো একটু আগে জানলাম তিনি দাক্ষিণাত্যের সুবেদার ছিলেন এবং ইনি মোটামুটি দিল্লি থেকে একটু দূরে ছিলেন। এই যে তার যে 4 পুত্র, এই 4 পুত্রের যুদ্ধ পারদর্শী, প্রশাসনিক নিয়ন্ত্রণ বা এই যে সুবেদার হিসেবে কৃতিত্বের দিক থেকে 4 পুত্রের ভিতরে সবচেয়ে কৃতিত্ববান ছিলেন আওরঙ্গজেব। এই দীর্ঘ সময় 1657 সালের দিকে যখন আওরঙ্গজেব অসুস্থ হয়ে পড়লেন, শাহজাহান অসুস্থ হয়ে পড়লেন, সাম্রাজ্যের পুরো ভাগটা মোটামুটি দারা শিখোর কাছেই ছিল। এই সম্রাট শাহজাহান যখন অসুস্থ, দারা শিখো যখন তার পাশে, তখন তিনি পরবর্তী সম্রাট হওয়ার জন্য বিভিন্ন রকমের ফন্দি ফিকির করতে থাকেন এবং এই জন্যই তার অন্যান্য 3 পুত্র এটাকে সন্দেহের চোখে দেখা সৃষ্টি করে এবং তাদের ভিতরে এই উত্তরাধিকার দ্বন্দ্বটা শুরু হয়। প্রথমেই আওরঙ্গজেব দারাকে পরাজিত করে আগ্রা দখল করে। আগ্রা দখল করেন এবং তিনি তার পিতা শাহজাহানকে নজরবন্দি করেন এবং তাকে গোয়ালিয়র দুর্গে বন্দি করে রাখেন। এবং এই সংবাদ পেয়ে তার অন্যান্য যে ভাইরা ছিল, অর্থাৎ শাহ সুজা বা মুরাদ, তারাও আসতে থাকেন এবং তাদেরকে তিনি
বিভিন্ন যুদ্ধে, যেমন বাদুরগড়ের যুদ্ধ আছে, ধর্মজয়ের যুদ্ধ আছে, শামুগড়ের যুদ্ধ আছে, এইসব যুদ্ধে পরাজিত করে একটা সময় তার 3 ভাইকেই তিনি পরাজিত করে পরবর্তীতে নিজেই এই ভারতীয় উপমহাদেশের মুঘল বংশের শাসক হিসেবে তার আবির্ভাব ঘটে। অর্থাৎ তার সম্রাট শাহজাহানের এই 4 পুত্রের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে বিজয় লাভ করে আওরঙ্গজেব, এবং 1658 সালের দিকে এই আওরঙ্গজেব আবু মুজাফফর মুহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী নামে নাম ধারণ করে পরবর্তীতে সিংহাসনে আসে। আমরা একটু পরেই তার সম্পর্কে আলোচনা করব। এই যে সম্রাট শাহজাহানের আমরা ঘটনা পড়লাম, এই সম্রাট শাহজাহান যে তার যে শাসনকাল 1628 থেকে 58 সাল, মোটামুটি 30 বছরের মতো, এই দীর্ঘ সময় শাসনে তার দাদা সাম্রাজ্যের বিভিন্ন বিদ্রোহ বিশৃঙ্খলা দূরীকরণের ফলে, বিভিন্ন নীতি সংস্কারের কারণে, আর্থিক সমৃদ্ধি লাভের ফলে, দাক্ষিণাত্য নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ফলে, তার পিতার বিভিন্ন পদক্ষেপের কারণে একটা সময় মুঘল বংশ অর্থনৈতিক দিক থেকে খুবই বলিষ্ঠ আকার ধারণ করে। তার সম্রাট শাহজাহানকে খুব বেশি বিজয় অভিযান পরিচালনা করতে হয়নি, খুব বেশি অর্থনৈতিক সংস্কার করতে হয়নি। এই জন্য তিনি স্থাপত্য শিল্পে মনোযোগ দিয়েছিলেন, নিজের স্থাপত্য, এবং তিনি নিজেই ছিলেন সৌন্দর্যের পূজারী, এবং স্থাপত্যের প্রতি তার অন্যরকম একটা আকর্ষণ ছিল। আর এই জন্যই তিনি তার শাসনামলে বেশ কিছু স্থাপত্য স্থাপন করে গেছেন, যা তাকে ভারতীয় উপমহাদেশের মুঘল শাসকদের মধ্যে দ্য প্রিন্স অফ বিল্ডার্স বা ইঞ্জিনিয়ার কিং নামে পরিচিত করে। এবং তিনি তার স্থাপত্য রীতিতে সবচেয়ে যে বৈশিষ্ট্যটা যোগ করেছেন, সেটা হচ্ছে তিনি লাল পাথরের বা সাদা পাথরের যে ব্যবহার, এটা তিনি অত্যাধিক করেছেন। যেমন আমরা লাল পাথরে তার মতি মহলে আমরা লাল পাথরের ব্যবহার দেখি, আগ্রার দুর্গে লাল পাথরের ব্যবহার দেখি, ঠিক আবার তাজমহলে আমরা সাদা পাথর বা সাদা মরমর পাথরের ব্যবহার দেখি। এই বিখ্যাত নির্মাতা ব্যক্তি, ইনি আগ্রাতে একটি বিখ্যাত শহর নির্মাণ করেছিলেন। আগ্রা, সেখানে তিনি আগ্রা ফোর্ট, আগ্রাতে তিনি আগ্রা দুর্গ নির্মাণ করেছিলেন, যার ভিতরে তিনি দিওয়ানি আম, দিওয়ানি খাস, মতি মসজিদ, সালিমার উদ্যান, শীষমহল থেকে শুরু করে বেশ কিছু স্থাপনা স্থাপন করেন। এবং শুধু তাই নয়, তিনি আগ্রা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন এবং দিল্লির খুবই কাছে একটা নতুন শহর স্থাপন করেন, যার নাম দেন তিনি শাহজাহানবাদ। এই শাহজাহানবাদ বর্তমানে নতুন দিল্লি হিসেবে, ভারতের রাজধানী হিসেবে নামকরণকৃত। এখন পর্যন্ত তার সৌন্দর্য বর্ধন চলছে। এই শাহজাহানবাদে তিনি লালকেল্লা, মমতাজ মহল বা দিল্লির জামে মসজিদ নামে বেশ কিছু অট্টালিকা তৈরি করেন। এবং এরপরে তিনি যে স্থাপনাটা সবচেয়ে বেশি মনোমুগ্ধকর ছিল তার, সেটা হচ্ছে তার ময়ূর সিংহাসন। এই ময়ূর সিংহাসন পারস্যের বিখ্যাত শিল্পী বেবদেল খান নির্মাণ করেছেন। এই বেবদেল খান ছিলেন এর নির্মাতা। এবং এই ময়ূর সিংহাসনটি 8 কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছিল, এবং এটা 4টা স্তরে বিন্যস্ত ছিল। এটাতে ওঠার জন্য সিঁড়ি লাগতো, সিঁড়ি বেয়ে এই সিংহাসনে উঠতে হতো। এবং এটাকে ময়ূর সিংহাসন বলার কারণ হলো 2টা মুক্তাখচিত ময়ূর পরস্পর মুখোমুখি অবস্থায় এটার মুকুটে বসেছিল, এটার উপরের দিকে বসেছিল, এবং তার মাঝখানে ছিল কিছু ফলবান বৃক্ষ। মনে হতো, দূর থেকে দেখে মনে হবে 2টা ময়ূর মুখোমুখি হয়তো ফল খাচ্ছে, এইরকম একটা। এবং এটা দৈর্ঘ্য ছিল 3.5 গজ এবং প্রস্থে এটা ছিল 2.5 গজ, এবং এর উচ্চতা ছিল মোটামুটি 5 গজের মতো। এই ময়ূর সিংহাসনটি পুরোটাই যে রত্নখচিত ময়ূর সিংহাসনটি, এই ময়ূর সিংহাসনটি বর্তমান ভারতে আমরা দেখতে পাই না। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 1739 সালে যখন নাদির শাহ ভারতীয় উপমহাদেশে আক্রমণ চালান, তখন তিনি এটি লুট করে পারস্যে নিয়ে যান।
এবং পরবর্তীতে ব্রিটিশরা যখন আফগানিস্তানে আক্রমণ করে, আফগানিস্তানে দখল করে, তখন ব্রিটিশরা এর নৌকা করে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার সময় তারা বলে যে এটা হারিয়ে গেছে, কিন্তু অনেকেই এখন পর্যন্ত অনেক ঐতিহাসিক বা অনেকেই বলছেন যে এটি এখনো ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত আছে। এই যে তার স্থাপত্যকৃতির অনন্য যে বড় নিদর্শন, এত কিছুর পরেও তিনি তার যে সবচেয়ে বড় স্থাপত্য, যেটি বর্তমান বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম একটি, সেটি হচ্ছে তাজমহল। তিনি তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহল এর নামে, মমতাজ মহলের স্মরণে আগ্রার নিকটবর্তী যমুনা নদীর তীরে যে স্থাপনাটি স্থাপন করেছেন সেটি হচ্ছে তাজমহল, এবং তিনি এই মহলের নাম তার স্ত্রীর নামের শেষ অংশের সাথে মিল রেখে বা তার নামের অনুযায়ী যিনি এটার নাম লিখেছিলেন মমতাজ মহল, যা আজকের দিনে তাজমহল নামে সবচেয়ে বেশি পরিচিত। এই তাজমহল তিনি 1232 সালে নির্মাণ শুরু করেছিলেন। এর নির্মাণ শেষ হয়েছিল 53 সালে। দীর্ঘ 22 বছরে 20,000 শিল্পী এই স্থাপনাটি নির্মাণ করেছেন। এটি একটি সমাধিসৌধ, অর্থাৎ তাজমহলের সমাধিসৌধ, মমতাজ মহলের সমাধিসৌধ। পরবর্তীতে আমরা দেখব সম্রাট শাহজাহানকেও এই মমতাজ মহলের কবরের পাশেই এই তাজমহলের নিচেই দাফন করা। সম্রাট শাহজাহান নিজেই এর পরিকল্পনা হলেও পারস্যের ইস্পান্দিয়ার রুমি এবং উস্তাদ ঈসা এটার প্রধান স্থপতি ছিল। এইটাতে শ্বেত পাথরের ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে, মরমর শ্বেত পাথর এটাতে সবচেয়ে বেশি হয়েছে। এবং এই যে তার স্থাপত্য রীতি, পারস্যিকদের বিভিন্নভাবে তিনি যে স্থাপত্যে বিভিন্নভাবে তাকে ব্যবহার করলেন, সেগুলোর কারণেই তার সময়ে ভারতীয় এবং পারস্যিক শিল্পীদের মিলনে একটি নতুন স্থাপত্য রীতি তৈরি হয়েছিল, এবং যেগুলো তার শাসনামলকে মুঘল শাসনের স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করে। এবং এই শাহজাহান তার 4 পুত্রের দ্বন্দ্বের মধ্যে আওরঙ্গজেব যখন তাকে আগ্রা দুর্গে বন্দি করে রাখলেন, সেখানে বন্দি থাকা অবস্থায়, অর্থাৎ 1658 সালে যখন তাকে সেখানে বন্দি করে রাখা হলো, সেখানে দীর্ঘ 8 বছর তিনি বন্দি থাকা অবস্থায় 1666 সালের দিকে 74 বছরে সে আগ্রাতেই ইন্তেকাল করেন এবং তাকে তাজমহলে সমাধিত করা হয়। এই টপিকের উপর বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এবার আমরা দেখব মুঘল বংশের যে শৌর্য বিজয়শালী প্রভাবশালী যে শাসকগণ ছিলেন, তাদের ভিতরে সর্বশেষ যিনি এই সম্রাট আওরঙ্গজেব, তিনি সম্রাট শাহজাহানের 4 পুত্রের ভিতরে জয়ী হয়ে আবু মুজাফফর মুহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী নাম ধারণ করে 1658 সালে এই ভারতীয় মুঘল বংশের সম্রাট হিসেবে তিনি তার অভিষেক ঘটে, এবং তিনি অভিষেকের পরেই তিনি বিজয় অভিযানে সবচেয়ে বেশি মনোযোগী হন, এবং এই জন্যই তিনি সর্বপ্রথম উত্তর পূর্ব সীমান্ত নীতি গ্রহণ করেন। এবং সেই উত্তর পূর্ব সীমান্তের নীতির অন্যতম একটি হচ্ছে আমাদের এই বিহার, আসাম এবং বাংলা অঞ্চল বিজয় বা বাংলা অঞ্চলে তারা। এবং উত্তরাধিকারের তিনি যখন তার 4 ভাইয়ের ভিতরে যখন তার দ্বন্দ্ব চলতেছে, তখন এই অঞ্চলের যে শাসক, অর্থাৎ বাংলা বা আসাম অঞ্চলের যে শাসক, এই বাংলা বা আসাম অঞ্চলের শাসক বা আসাম রাজা মুঘলদের অধীন যে কর প্রদান করতে হতো সেটা তিনি অস্বীকার করেন, এবং তিনি নিজেই স্বাধীন হিসেবে নিজেকে ঘোষণা করেন। তখন সম্রাট আওরঙ্গজেব এই অঞ্চলে মীর জুমলাকে প্রেরণ করেন, এবং মীর জুমলা 1661 সালে এই আসাম রাজাকে পরাজিত করে এই অঞ্চল নিজের অধীনে নিয়ে নেন। কিন্তু তার অল্প কিছু সময়ের পরে, অর্থাৎ তার 2 বছর পরে 1663 সালের দিকে মীর জুমলা মৃত্যুবরণ করলে বাংলার সুবেদার হিসেবে তিনি তার মামাতো ভাই আসফ খানের ছেলে শায়েস্তা খানকে এই বাংলা অঞ্চলের
শাসক নিযুক্ত করেন এবং আমরা দেখি সেই শায়েস্তা খানের সেই বিখ্যাত শাসনামল বাংলা অঞ্চলে এই তিনি দীর্ঘ 30 বছর এই বাংলা সুবেদার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বেশ কিছু রেখেছিলেন। তার ভিতরে অন্যতম হচ্ছে এই শায়েস্তা খান চট্টগ্রাম অঞ্চল থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন। সেই স্বাধীন আরাকান রাজ্যের নিয়ন্ত্রণে চট্টগ্রাম ছিল, তা থেকেও বেরিয়ে এসে এই চট্টগ্রামকে ইসলামাবাদ নামে নামকরণ করেছিলেন। এই উত্তর পূর্ব সীমান্ত দিয়ে অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলের যে শাসন, এই উত্তর পূর্ব অঞ্চলের শাসনের ফলে উত্তর পূর্ব অঞ্চলের শাসনের ফলে উত্তর পূর্ব সীমান্ত নীতি যখন তার ফুলফিল হলো তখন তিনি নিয়ে আসলেন উত্তর পশ্চিম সীমান্ত নীতিতে। এবং এই উত্তর পশ্চিম সীমান্ত নীতির অন্যতম একটি অংশ ছিল এই পেশোয়ার বা বিজাপুর অঞ্চলের যে শাসক ছিল তখন ইউসুফ জাই, এবং যিনি এই ইউসুফ জাই এখন গোত্র ছিল, এই গোত্রের একজন নেতা ছিলেন ভাঙ্গু মোল্লা। এই ভাঙ্গু মোল্লা এই অঞ্চলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তখন এই সম্রাট আওরঙ্গজেব তার সেনাপতি শামসি খান, আমিন খান এবং আটকের তৎকালীন সময়ে যিনি শাসক ছিলেন সেই ফৌজদার কালিম খান, তাদেরকে তিনি এই ইউসুফ জাই গোত্রের দলপতি ভাগু মোল্লা বিদ্রোহকে দমন করার জন্য প্রেরণ করেন এবং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। তাকে অর্থাৎ ইউসুফ জাই গোত্রের নেতা ভাগু মোল্লাকে তারা দমন করেন। কিন্তু এরপরেই এই অঞ্চলে আফ্রিদি উপজাতির আবার বিদ্রোহ দেখা দেয় এবং এই আফ্রিদি উপজাতিকে নেতৃত্ব দেন আকমল খান নামক একজন ব্যক্তি, এবং ইনি আটক অঞ্চল থেকে শুরু করে কান্দাহার পর্যন্ত পুরো অঞ্চলটা নিজের অধীনে নিয়ে নেন। এবং সেখানে তখন সম্রাট আওরঙ্গজেব 1674 সালের দিকে এই অঞ্চলে তার সেনাপতি ছিলেন আকবর খান এবং তার অন্যতম একজন সন্তান দ্বিতীয় আকবর, শাহজাদা আকবর, এবং তার উজির ছিলেন আসাদ খান। তাদের সবাইকে তিনি এই আকবর খানকে দমন করার জন্য প্রেরণ করেন এবং তারা সেখানে গিয়ে আকবর খানকে দমন করে এই অঞ্চলটা পুরোটাই আটক থেকে কান্দাহার পর্যন্ত এবং ইউসুফজাই গোত্রের এই অঞ্চলগুলো পুরোটাতে দমন করে তারা সম্রাটের অঞ্চল শাসকের নিয়ন্ত্রণে আসেন। এরপর তিনি রাজপুত অঞ্চলে বিজয় বিজয় পরিচালনা করেন এবং সেখানে রাজপুত অঞ্চলের এই অঞ্চল মানুষগুলোর সাথে তার বিবাদের প্রথম কারণ ছিল তিনি জিজিয়া কর চালু করেছিলেন। এই জন্য রাজপুতের তৎকালীন রাজা জয় সিং এবং দুর্গাদাস রানা একখানে হয়ে সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং সম্রাট তাদের বিরুদ্ধে বিজয় অভিযান পরিচালনা করেছিলেন এবং রাজপুত রাজারা এই অঞ্চল থেকে পালিয়ে গিয়েছিল। এবং একটা পর্যায়ে এসে তারা সম্রাটের সাথে আপোষ মীমাংসা করে এবং 1661 সালের দিকে একটা তাদের চুক্তি হয় তৎকালীন সময়ে মেবারের রাজা জয় সিং এর সাথে। তাদের চুক্তির ফলে তাকে আবার মেবারের রাজা হিসেবে সম্রাট জাহাঙ্গীর মেনে নেন। এই রাজপুত অঞ্চলে বিজয় অভিযান পরিচালনা করার পর, তাদেরকে দমন করার পর, তাদের সাথে মীমাংসা হওয়ার পর তিনি দাক্ষিণাত্যের দিকে মনোযোগ দেন। এই দাক্ষিণাত্য অঞ্চলে যারা তৎকালীন সময়ে খুব বেশি প্রভাব রেখেছিলেন তারা হলেন এই শিবাজী বংশ। এবং এই দাক্ষিণাত্যের এই মারাঠাদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন ছত্রপতি শিবাজী। এই ছত্রপতি শিবাজীর সাথে 1646 থেকে 74 সাল পর্যন্ত এই শিবাজীদের সাথে সম্রাট আওরঙ্গজেবকে যুদ্ধ করতে হয়েছে। এবং প্রথমেই এই মারাঠাদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন শিবাজী, তার সাথে তার 1658 থেকে 80 সাল পর্যন্ত মোটামুটি যুদ্ধ হয়েছে। যখন শিবাজী 1574 সালের দিকে যখন ছত্রপতি লাভ করার পর এই অঞ্চলটাতে একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যত দক্ষিণাত্যের এই অঞ্চলগুলোতে অর্থাৎ আহমেদনগর, তারপরে যে তেলেঙ্গানা, এই অঞ্চলগুলো যে 4টা আলাদা আলাদা রাষ্ট্র আছে, রাজ্য ছিল, এই রাজ্যগুলো কিন্তু হিন্দু রাষ্ট্র গঠন করার চিন্তা করতেছিলেন। কিন্তু 1680 সালে শিবাজী যখন মৃত্যুবরণ করেন, ছত্রপতি শিবাজী যখন মৃত্যুবরণ করেন, তখন তার এই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করেন তার পুত্র
শম্ভুজি, এবং শম্ভুজির নেতৃত্বেও একটা সময় শম্ভুজি কয়েকবার মুঘল শাসকদের সাথে অর্থাৎ আওরঙ্গজেবের সাথে চুক্তি করেছেন। 1665 সালে, 1680 সালের দিকে, 1682 সালের দিকে তিনি বিভিন্নভাবে চুক্তি করেছেন, কিন্তু সেই চুক্তিগুলো তিনি পরপরই ভেঙে দিয়েছেন। এবং একটা সময় 1686 সালের দিকে শম্ভুজিকে পরাজিত করে এই দাক্ষিণাত্যের বেশ কিছু অঞ্চল সম্রাট আওরঙ্গজেব নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। এবং এরপরেই অর্থাৎ শম্ভুজির যখন মৃত্যুবরণ বা শম্ভুজির পরে মারাঠার নেতৃত্ব দিয়েছিলেন শাহাজি, শিবাজির আর এক পুত্র রাজারাম, বা এমনকি শম্ভুজির স্ত্রী তারাবাউ এবং আরেকজন শিবাজির উৎপত্তি হয়েছিল, যাকে আমরা তৃতীয় শিবাজি বলতেছি। তারা বিভিন্ন সময়ে এই মারাঠাদের তারা বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছিলেন এই দাক্ষিণাত্যের এই অঞ্চলগুলোতে বৈদিক বসে। এবং এই জন্য এই মারাঠাদের দমন করতে যে আওরঙ্গজেবকে পুরো সময় এই দাক্ষিণাত্যে থেকে যেতে হয়েছে। এবং আমরা জানি আওরঙ্গজেবের শাসন আমল দুই ভাগে বিভক্ত করে, দিল্লি থেকে শাসন এবং দাক্ষিণাত্যে অবস্থান করে তাদের শাসন। এই তার দীর্ঘ শাসন আমলের দাক্ষিণাত্যের এই অংশটাতে বড় প্রভাব ছিল। এবার আমরা আলোচনা করব সম্রাট আওরঙ্গজেবের ধর্মনীতি, যে ধর্মনীতি তাকে একটা সময় জিন্দা পীর হিসেবে তাকে বলেছেন। এই আওরঙ্গজেব একজন সুন্নি ন্যায় নিষ্ঠাবান মুসলমান ছিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ধর্মকর্মের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। ইসলামী অনুশাসনগুলো তিনি খুব সুন্দরভাবে পালন করতেন। এই জন্য তিনি মনে করতেন যে ইসলামী রাষ্ট্র, এটি ইসলামী রাজতন্ত্রে তিনি বিশ্বাস করতেন, এবং এই জন্য তিনি শাসন কার্যেও ইসলামের রীতিনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এবং এই জন্য অনেকেই তাকে তার ধর্মীয় রাষ্ট্র, তার যে শাসনামল সেটাকে ধর্মীয় রাষ্ট্র বলে আখ্যায়িত করেছিলেন। এবং এই জন্য এই সময়ে অমুসলমান প্রজারা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন ছিলেন। তিনি মুদ্রায়, যে এর আগের শাসকরা যে কালিমা লিখতেন, তিনি কালিমা, কারণ এটা এই মুদ্রাটা অনেক অমুসলমানদের কাছে যায়, অপবিত্র হয়ে যায়, এই জন্য তিনি এই মুদ্রা থেকে কালিমা উৎকীর্ণ করা বন্ধ করে দিয়েছিলেন। তার আগে শাসকরা যে নবরোজ বা নববর্ষ পালন করা শুরু করেছেন, ইনি সেটাও বন্ধ করে দিয়েছিলেন। তিনি রাজ দরবারে মদ্যপান, সঙ্গীত, নৃত্যকলা প্রদর্শন, ঝরকা দর্শন, সপ্তাহের নির্দিষ্ট দিন যখন সম্রাটরা জনগণকে দেখা দেওয়ার যে প্রথা ছিল ঝরকা দর্শন, সেটা তিনি ব্যয় করেন। সেই সাথে তিনি বিলাসীপূর্ণ জীবনযাপনকে একদম নিষিদ্ধ ঘোষণা করেন। রাজদরবারে কোনো প্রকার বিলাসী পণ্যের তিনি পরিবেশ বন্ধ করে দেন। এই জন্য তার এইসব ধর্মীয় নীতির কারণে, ন্যায় নীতির কারণে, ইসলামী শাসন প্রতিষ্ঠা করবার প্রয়াসের কারণে সুন্নি মুসলমানরা আওরঙ্গজেবকে জিন্দা পীর হিসেবে আখ্যায়িত করে। এবং এই জিন্দা পীর আওরঙ্গজেব ইনি 1669 সালের দিকে শিয়াদের যে মহরম উৎসব এবং তাজিয়া মিছিল এগুলো নিষিদ্ধ করেছিলেন। এই যে আওরঙ্গজেবকে আমরা জানলাম, ইনি উত্তর পশ্চিম সীমান্ত নীতি, উত্তর পূর্ব সীমান্ত নীতি, রাজপুত নীতি, দাক্ষিণাত্য নীতি, ধর্মনীতি গ্রহণ করে সাম্রাজ্যকে একটা স্থায়ী রূপে নিয়ে এসেছেন। এবং তিনি সবসময় জনগণকে ন্যায় নীতি নিষ্ঠাবান শাসন প্রদান করার চেষ্টা করেছেন। এরই জন্য তিনি 80 প্রকারের কর বাতিল করেছিলেন, কিন্তু তিনি আবার বিধর্মীদের উপর জিজিয়া চাপিয়ে দিয়েছিলেন। তিনি চন্দ্রবর্ষ চালু করেছিলেন। তার সময় মুঘল বংশ অনেক দূর বিস্তৃত হয়েছিল, এবং মুঘল আমলের যতজন শাসক ছিল, 17 জন শাসকের ভিতরে সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলেই মুঘল বংশের সম্প্রসারণ সবচেয়ে বেশি হয়েছিল। এই জন্য তার সময়ে মুঘল সাম্রাজ্য 21টি সুবায় বা 21টি প্রদেশে বিভক্ত ছিল। তারই পৃষ্ঠপোষকতায় এই ফতেহায়ে আলমগীরি নামক ফেকাহের গ্রন্থটি রচিত হয়। কাফি খানের অন্যতম বেশ কিছু আলমগীরনামা, মাসিরিয়া আলমগীরি, মুনতাখাবুত তাওয়ারিখ ইত্যাদি ঐতিহাসিক গ্রন্থগুলো তার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে।
তিনি অত্যন্ত ধর্মভীরু এবং সহি মুসলিম জীবন পরিচালনা করার চেষ্টা করতেন। এই জন্য তিনি তার যে রাজ কোষ থেকে তিনি কোনো অর্থ নিতেন না, তিনি নিজের হাতে কোরআনের অনুলিপি করতেন, নিজে টুপি সেলাই করে তার জীবনকে নির্বাহ করতেন। এই মহান শাসক, এই ইসলামী শাসন প্রতিষ্ঠার প্রয়াসকারী এই জিন্দাপি নামে আখ্যায়িত ব্যক্তি 1717 সালের দিকে ইন্তেকাল করেন এবং তার ইন্তেকালের মধ্য দিয়েই ভারতীয় উপমহাদেশে মুঘল বংশের যে প্রভাবশালী শাসন সেটি সমাপ্ত হয় এবং তাদের শাসনের ক্ষয় শুরু হয়ে যায়। এবং এরপরে আমরা আরো বেশ কিছু শাসক দেখব, অর্থাৎ সম্রাট আওরঙ্গজেবের পরে আরো 9 জন শাসক 10 জন শাসকের মধ্যে আমরা শাসন করতে দেখব। তার ভিতরে অন্যতম বেশ কিছু শাসক ছিলেন, অর্থাৎ সম্রাট আওরঙ্গজেবের পরে যিনি এসেছিলেন তিনি বাহাদুর শাহ। এই 1717 থেকে 1712 সাল পর্যন্ত, 1707 থেকে 1712 পর্যন্ত শাসন করেছেন। তারপরে ছিলেন জাহানদার শাহ, তিনি 12 থেকে 13 অল্প সময়ে শাসন। ফরুক শিয়া 13 থেকে 19 সাল পর্যন্ত ইনি শাসন করেছেন। মোহাম্মদ শাহ ছিলেন, আহমদ শাহ ছিলেন দ্বিতীয় আলমগীর, তারপর ছিলেন দ্বিতীয় শাহ আলম। এই দ্বিতীয় শাহ আলমের সময় ভারতীয় উপমহাদেশে বেশ কিছু, দ্বিতীয় শাহ আলমের শাসনের সময় ভারতীয় উপমহাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে। অর্থাৎ আমরা যে মারাঠাদের কথা শুনলাম, এই মারাঠাদের অত্যাচার এত বেশি হয়ে গেছিল যে ইনি আফগানিস্তানের শাসক আহমদ শাহ আবদালীকে ভারতীয় উপমহাদেশে আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় 1761 সালে তার শাসনামলে পানিপথের প্রান্তরে এই মারাঠাদের সাথে আহমদ শাহ আবদালীর একটি যুদ্ধ সংঘটিত হয়, যেটি পানিপথের তৃতীয় যুদ্ধ নামে পরিচিত। এবং তারই সময় 1764 সালে সম্মিলিত ভারতীয় দ্বিতীয় শাহ আলমের সময় মোহাম্মদ বিন কাসিম, তারপরে দিল্লির দ্বিতীয় শাহ আলম সহ সম্মিলিত বাহিনী ব্রিটিশদের কাছে বক্সার প্রান্তরে পরাজিত হয় এবং 1765 সালে এই দ্বিতীয় শাহ আলম এলাহাবাদের চুক্তিতে স্বাক্ষর করার মধ্য দিয়ে ব্রিটিশদেরকে দেওয়ানি লাভ করেন এবং তাদেরকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি প্রদান করেন বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে। এবং এরপরে আরেকজন শাসক, আরেকজন যিনি শাসন করেন তিনি হচ্ছেন দ্বিতীয় আকবর, তারপরে আসেন দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহের সময় আমরা সবাই জানি 1757 সালে যে সিপাহী বিদ্রোহ হয়, সেই সিপাহী বিদ্রোহকে ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রামও বলা হচ্ছে এবং ব্রিটিশরা মনে করে বা ইংরেজরা মনে করে যে এই সিপাহী বিদ্রোহের ইন্ধনদাতা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। এই জন্য এই দ্বিতীয় বাহাদুর শাহকে তারা ভারতীয় উপমহাদেশ থেকে বের করে উৎখাত করে তাকে রেঙ্গুনে, বর্তমানে ইয়াঙ্গুনে নির্বাসন দেন এবং সেখানেই তার জীবন ঘটে। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন, সেখানে তাকে সমাধিস্থ করা হয় এবং 1526 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কর্তৃক যে বংশ প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি 1707 সাল পর্যন্ত আওরঙ্গজেব পর্যন্ত সূর্য বীর্য নিয়ে শাসন করেছিল, সেই মুঘল বংশের পতন ঘটে 1858 সালে এই দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসনে দেওয়ার মধ্য দিয়ে। এই মুঘল বংশের পতনের বেশ কিছু কারণ বিদ্যমান রয়েছে। তার ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে শাসকদের দুর্বলতা। শেষ দিকে যে শাসকগুলোর নাম আমরা বললাম 9-10 জন, তারা খুব বেশি কঠোরভাবে শাসন করতে পারেনি, এই জন্য তাদের পতন ঘটে। এবং আমরা আওরঙ্গজেবের সময় যে সাম্রাজ্যের বিশালতা ছিল, এই বিশাল সাম্রাজ্যকে মোকাবেলা করবার জন্য, সাম্রাজ্যের স্থিতিশীল অবস্থা নিয়ে আসার জন্য কোনো যোগ্য শাসক না থাকায় তাদের পতন ঘনিয়ে আসে। এবং শেষ দিকে আমরা দেখেছি সম্রাট জাহাঙ্গীরের চার পুত্রদের ভিতরে, অর্থাৎ শাহজাহান বা খুররম মঞ্জুর শাহরিয়ারের ভিতরে যে ক্ষমতার দ্বন্দ্ব, সম্রাট শাহজাহানের 4 পুত্রের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব, এই যে তাদের উত্তরাধিকার নীতির অভাবে যে ক্ষমতার দ্বন্দ্ব, এটা তাদের একটা সময় পতন ডেকে নিয়েছে। সেই সাথে যেসব আভিজাত্যপূর্ণ ব্যক্তিকে তারা শাসন কার্যে নিয়ে এসেছিল, তারা শেষের দিকে এসে অর্থনৈতিক সমৃদ্ধি হওয়ার কারণে ভোগ বিলাসের মতো ছিল, শাসনের দিকে তাদের খুব বেশি মনোযোগ ছিল না। শেষ দিকে তাদের আর্থিক সংকট, সামরিক শক্তির দুর্বলতা এবং একটা সময় দিল্লি থেকে যে আমরা দেখলাম যে দাক্ষিণাত্যের বিজয়ের সময়, দাক্ষিণাত্যের বিভিন্ন সময় বিদ্রোহ দমন করতে যে
আওরঙ্গজেব যে দীর্ঘ সময় দাক্ষিণাত্যে কাটালেন, এই দীর্ঘ সময় দাক্ষিণাত্যে থাকার কারণে দিল্লি তার রাজধানী অসুরক্ষিত হয়ে পড়ে, যা একটা সময় তাদেরকে পতন ডেকে নিয়ে আসে। এবং সেই সাথে যে দাক্ষিণাত্যের যে লোকজন, যে মারাঠাদের যে উৎপত্তি, এবং তারা যদি হিন্দু জাতীয়তাবাদ, এই হিন্দু জাতীয়তাবাদ মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং তাদের পতন ডেকে নিয়ে আসে। সেই সাথে বিভিন্ন প্রদেশ, যেমন একটা সময় বাংলার আমাদের যে মুর্শিদ কুলি খান, ইনি বাংলা অঞ্চলে স্বাধীন সুবেদারি প্রতিষ্ঠা, নবাবী আমল স্বাধীন সুবেদারি। দাক্ষিণাত্যে নিজামুল মুলক নামে একজন ব্যক্তি আছে, অযোধ্যায় সাদত খান, এরকম বিভিন্ন রহিলা খণ্ডের আলাদা আলাদা এরকম বিভিন্ন সুবাগুলো যে ছিল, 21টি সুবা, অনেক সুবা বা অনেক প্রদেশ নিজেরা স্বাধীনতা ঘোষণা করে, যা একটা সময় তাদের অখণ্ডতা তৈরি করে এবং পতন ডেকে নিয়ে আসে। সেই সাথে বেশ কিছু আক্রমণও হয়, যেমন নাদির শাহ যেমন 1738-39 সালের দিকে যখন ভারতীয় উপমহাদেশে আক্রমণ করে, তাদের একটা সময় ভারতীয় উপমহাদেশের বাণিজ্য, ভারতীয় উপমহাদেশের যে আর্থিক সংকট এবং তাদের সামরিক দুর্বলতা সবকিছুই প্রকাশ হয়ে যায়। সেই সাথে 1761 সালের দিকে যে আহমদ শাহ আবদালী মারাঠাদের সাথে আক্রমণ, এবং একটা সময় ব্রিটিশ বা ইউরোপীয়দের যা আগমন এবং সিপাহী বিদ্রোহ, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধের মতো, এবং শেষ পর্যায়ে এসে দ্বিতীয় শাহ আলমের যে এলাহাবাদের চুক্তি তাদের পতনকে ত্বরান্বিত করেছিল। এবং এই পতনের চূড়ান্ত রূপই হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহকে, অর্থাৎ সিপাহী বিদ্রোহে পরাজিত হয়ে দ্বিতীয় বাহাদুর শাহকে সেই রিঙ্গন নির্বাসন দেওয়া। এই দীর্ঘ সময় 1526 থেকে 1858 সাল পর্যন্ত মোটামুটি 320 বা 320 বছরের মতো, 330 বছরের মতো যে দীর্ঘ শাসন, এই শাসনে এই ভারতীয় উপমহাদেশে মুঘল বংশের বেশ কিছু অবদানও রয়েছে। তারা কেন্দ্রীয় প্রশাসনের সম্রাট নিজেই শাসন করতেন প্রশাসনিক দিক থেকে, কিন্তু তারপরে তিনি উজির বা প্রধানমন্ত্রী নিয়োগ করতেন। কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয় একজন যিনি ছিলেন দেওয়ান নামক ব্যক্তি, সামরিক ব্যবস্থাপনা করতেন মীর বক্সি, মীর সামানা ছিলেন গৃহস্থালির কাজ, এবং সম্রাটের পরে যিনি আইন বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেন তিনি হলেন কাজী-উল কুজ্জাত, যেটা আমাদের সময়কার আমরা বর্তমানে বলি প্রধান বিচারপতি। এবং তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশের অর্থনৈতিক অবস্থা এত বেশি ছিল বা এত প্রশংসনীয় ছিল যে ব্রিটিশরা এই অঞ্চলে ব্যবসা করার জন্য এসেছিল। ব্রিটিশরা শুধু না, বিভিন্ন ইউরোপীয়রা। তৎকালীন সময়ে বাংলা, লাহোর, আগ্রা এরকম বেশ কিছু অঞ্চল বাণিজ্য কেন্দ্র হিসেবে ছিল, এবং এই অঞ্চলে বেশ কিছু রপ্তানি পণ্য ছিল, যেমন সুতি বস্ত্র, চিনি, চাল, গম ইত্যাদি রপ্তানি হতো। সেই সাথে কর্পাস, তুলা, নীল, বিভিন্ন ধরনের। তৎকালীন সময়ে যে বিখ্যাত রপ্তানি দ্রব্য ছিল সেটা হচ্ছে ঢাকার মসলিন কাপড়। এই ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য মুঘলরা দাম, ফালুস, পয়সা, বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন করেছিল। তৎকালীন মুঘল শাসনের সামাজিক শ্রেণী, সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। অভিজাত শ্রেণীতে ছিল মন্ত্রী আমিররা, মধ্যবিত্ত শ্রেণীতে ছিল উকিল, কর্মচারী, আইনজীবী, কবি, সাহিত্যিক, বিভিন্ন ধরনের দোকানদার, ব্যবসায়ী, বণিক, মহাজন তারা। এবং সর্বনিম্ন যে শ্রেণী ছিল সেটা নিম্ন শ্রেণী, সেখানে ছিল কৃষক, শ্রমিক, দিনমজুর, জেলে ইত্যাদি, কামার, তাঁতি তারা। এবং সেই সময়ের মুঘল সমাজে বাল্য বিবাহ, পণপ্রথা, কৌলীন্য প্রথা, যৌতুক, সতীদাহ প্রথা, এরকম অনেক ধরনের কুসংস্কার বর্তমান ছিল। এবং সেই সময়ে বেশ কিছু সামাজিক উৎসবও ছিল, তার মধ্যে আকিকা ছিল খাতনা দেওয়া উৎসব, সেই সাথে ছিল কুলখানি, সেহেলগাম ইত্যাদি। এবং এই সব অবস্থার অর্থনৈতিক, সামাজিক সব বিশৃঙ্খলা আর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার ফলে এই ভারতীয় উপমহাদেশের মুঘল বংশের সময় সাংস্কৃতিক উন্নতি লক্ষ্য করা যায়। এবং তারই ভাবে আমরা দেখি এখানে স্থাপত্য শিল্পের ব্যাপক প্রভাব বিস্তার ঘটে। তাজমহল, ময়ূর সিংহাসন,
আগ্রা ফোর্ট, শীষমহল, এরকম অনেক স্থাপত্যের আমরা দেখা পাই। এবং এই মুঘল বংশের শাসকরা নিজেরাই শিল্প সাহিত্যের প্রতি উৎসাহী ছিলেন এবং তারা নিজেরা জ্ঞানীগুণীদের পৃষ্ঠপোষকতা করতেন। তার ধারাবাহিকতা আমরা দেখি তারা নিজেরাও আত্মজীবনী লিখেছেন এবং তারা বিভিন্ন পৃষ্ঠপোষকতা দিয়ে বিভিন্ন জনকে আত্মজীবনী লিখতে উদ্বুদ্ধ করেছেন। এই মুঘল বংশের শাসকদের নিয়ে বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখবেন। এবার এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু দেওয়া আছে। সেলিম চিশতি, তাজমহল, নূরজাহান, বেল অফ জাস্টিস, দস্তরুল আমল, ময়ূর সিংহাসন এবং জিন্দা পীরকে নিয়ে এই তথ্যগুলো আমি যে বই থেকে নিয়েছি সেগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের মুঘল বংশ নিয়ে যে 2টি ক্লাস আয়োজিত হলো, আশা করছি এগুলো থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আপনাদের পরীক্ষার সময় খুবই কাছে চলে এসেছে, নকিং এট দ্য ডোর। আগামী 10 অক্টোবর আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা আপনাদের প্রিপারেশনকে, আপনার প্রস্তুতিকে আরো বেশি শানিত করুন, লাইভ এমসিকিউর সাথে থাকুন, পরীক্ষাগুলো দিন। যে ক্লাস টেস্ট এবং মডেল টেস্টগুলো থেকে যে আপনারা যে প্রশ্নগুলো পাবেন, আশা করছি এগুলো থেকে আপনাদের অনেক বেশি কমন পাবেন। সকলের প্রস্তুতি আরো উত্তরোত্তর সমৃদ্ধ হোক, শানিত হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।